আর পাঠক, এই পাঠক আর পাঠ, এই দুটো শব্দ কিন্তু একটা ধাতু থেকে এসেছে, একটা ধাতু থেকে এসেছে, সেইটা হলো পট ধাতু। পট, পট পট, আর ধাতুর চিহ্ন এরকম রুট দিয়ে লিখতে হয়। তোমরা যারা ছোট আছো তারা হয়তো ধাতুটা জানো না। ধাতুটা আমি বলে দিই, ধাতুটা কিছুই না, ধাতু হচ্ছে যেখান থেকে ক্রিয়াপদের সৃষ্টি হয়েছে, যেখান থেকে ক্রিয়াপদের সৃষ্টি হয়েছে সেই খানটাকে, মানে সেই জিনিসটাকেই বলা হয় ধাতু। বুঝতে পারলে? তাহলে ধরো একটা উদাহরণ দিই, ধরো তুমি একটা সোনার আংটি পরে আছো, আংটি পরে আছো, তাহলে এই এই জিনিসটাকে কি বলে? আংটিটা যে পরে আছো আংটি বলে, আংটি। এটাকে কি আমরা সোনা বলি? কানে যে জিনিসটা পরে থাকে দুল বলে বা ট্যাপ বলে, গলায় যেটা পরে থাকে সেটাকে চেন বলে বা নেকলেস বলে, তাহলে আমরা সোনা বলি না। তাহলে সোনা কি না, এই আংটি, চেন, নেকলেস যেই জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে সেই জিনিসটাকে বলা হয় সোনা। তাহলে আংটির উৎপত্তিস্থল কোথায়? সোনাতে, সোনা থেকে তৈরি হয়েছে, সোনার জিনিস, সোনা থেকে নেকলেস তৈরি হয়েছে। তাহলে সোনাটা হলো ধাতু। ধাতু মিন্স মেটাল নয়, এটাকে ব্যাকরণের ভাষায় ধাতু বলে, মানে উৎপত্তিস্থল যাকে বলা হয়। আর ক্রিয়ার মূল রূপকে বলা হয় ধাতু। তাহলে এই যে পট ধাতু তোমরা একটু বড় হলে পড়বে, পট ধাতু, গম ধাতু, কর ধাতু, হাঁস ধাতু, অনেক রকমের ধাতু আছে, সেখান থেকে ক্রিয়াপদ সৃষ্টি হয়েছে। তো এই যে ধাতু, একটা ধাতু থেকেই পাঠকটাও উৎপন্ন হয়েছে, আর একটা ধাতু থেকেই পাঠ এইটাও উৎপন্ন হয়েছে। সেই জন্য এই যে কর্তা যেখান থেকে উৎপন্ন হয়েছে আর ক্রিয়াও সেখান থেকে উৎপন্ন হয়েছে, অতএব এই কর্তাটাকে বলবে সমধাতুজ কর্তা, মানে একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে যেহেতু, সেই জন্য এই কর্তাটাকে বলবে সমধাতুজ কর্তা। আচ্ছা, এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে? তোমরা নিতে পারছো না নাকি? আমাকে কমেন্টসে কিন্তু জানিও। আচ্ছা, তার আগে বলি, আচ্ছা দুটো আজকে এই পর্যন্ত থাক, দুটো, কিন্তু কর্তার আরও আমি ডিভাইডগুলো করব, পরে পরে করব। তোমরা যদি কমেন্ট করে থাকো তাহলে আমি কিন্তু আরও কর্তার ডিভাইডগুলো করব, ভাগ বিভাগগুলো নিয়ে আলোচনা করব। এইবারে দেখো, এই যে কর্তা, একে আমরা চিনব কি করে? এইটাই তো সমস্যা, যে কর্তা তো পড়িয়ে দিলেন বা বুঝিয়ে দিলেন, সেটা বুঝে গেলাম, কিন্তু বাক্যের মধ্যে কর্তাকে চিনব কি করে? তার কি কোনো সাইন আছে বা চিহ্ন আছে যে এই চিহ্নটা দেখে কর্তাকে চিনব? আমি একটা হলুদ রঙের জামা পরে স্কুলে গেলাম, সেখানে আর কেউ হলুদ জামা পরে যায়নি। স্কুলে আমি একটা হলুদ জামা পরে গেলাম, স্কুলের মধ্যে হলুদ জামা পরে কেউ যায়নি। এইবার আমার সম্বন্ধে কেউ যদি ডেসক্রিপশান দেয়, মানে আমার সম্বন্ধে কেউ যদি বলে যে এই ব্যক্তিকে এই পেপারটা দিয়ে আসবে, তুমি তখন চিনতে পারবে না। তখন সে কি বলবে? যে স্কুলের মধ্যে একজনই আছে হলুদ জামা পরে, যে হলুদ জামা পরে আছে তাকেই এই জিনিসটা দিয়ে দেবে। তখন সে আরামসে চিনতে পেরে যাবে বা খুব সহজে চিনতে পারবে, তাই তো? এতে গেল ব্যক্তি চেনার ক্ষেত্রে। কিন্তু কর্তাকে আমরা চিনব কি করে? কর্তাকেরও কিন্তু চেনার একটা উপায় আছে। সেটা কিভাবে? দেখো দেখো এখানে ছোট্ট দুটো বাক্য লিখেছি, আমি ভাত খাচ্ছি আর রোহন বই পড়ছে, দুটো বাক্য। এইখানে দেখো আমি কিন্তু কর্তাকে চিনব। এর মধ্যে আমি তো বলেই দিয়েছি যে বাক্যের মধ্যে যে কাজ করে তাকে কর্তা বলে, তাই তো? কিন্তু এইটা অনেক সময় অনেক রকম বাক্যে দুটো তিনটে কর্তা থাকতে পারে। যেমন ধরো তোমাদের একটু কনফিউজ হয়ে যাবে, তাহলে আমরা ফুটবল খেলছি, আমরা ফুটবল খেলছি, আমি কি বলেছিলাম? যে কাজ করে তাকে কিন্তু কর্তা ধরতে হবে এখানে। তাহলে আমরা ফুটবল খেলছি, কে কাজটা করছে? কে মিন্স একজনকে বোঝাচ্ছে, কিন্তু এখানে লেখা আছে আমরা, তাহলে আমরা সবাই কি কাজ করছি? অবশ্যই। কিন্তু এই যে তোমাদের যে মনের মধ্যে যে দুবিধাটা, যে কে যে কাজ করে তাকে তো কর্তা বলে, এখানে আমরা আছে, এবার আমি আর রোহন বই পড়ছি, তাহলে এখানের মধ্যে কর্তা কোনটা হবে? যদি বলা হয় আমি আর রোহন বই পড়ছি, তাহলে এর মধ্যে কর্তা কোনটা হবে? দুটোই হবে না যে কোনো একজন হবে? এই রকমও প্রশ্ন থাকতে পারে তোমাদের মনের মধ্যে। সেইটাকে ক্লিয়ার করার জন্য এর একটা সহজ পন্থা আছে। যেমন ধরো বাক্যের মধ্যে প্রথমে তোমাকে ক্রিয়াকে খুঁজতে হবে। ক্রিয়াকে
তোমাকে চিনতে হবে এবং সেটাকে খুঁজে নিতে হবে। তোমরা তো খুব সহজেই জানো যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ কোনটা? এই বাক্যের মধ্যে খাচ্ছি, এই বাক্যের মধ্যে পড়ছে। এই ক্রিয়াকে প্রশ্ন করব, কি প্রশ্ন করব? তাহলে কি দিয়ে প্রশ্ন করব না কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। এই ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেই উত্তরটাই কিন্তু চোখ বুজে বলে দেবে এইটাই হচ্ছে কর্তা। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেইটাই হচ্ছে কর্তা। তাহলে এবার তোমরা প্রশ্ন করো, এই যে কে দিয়ে প্রশ্ন করো, কে খাচ্ছি বা কে খাচ্ছে? আমি খাচ্ছি, তাহলে আমি হচ্ছে কর্তা। ঠিক আছে। কে পড়ছে? কে পড়ছে? না রোহন পড়ছে, রোহন হচ্ছে কর্তা। কে বা কারা? এবার দেখেন এই যে আমরা আছি, তাহলে কারা খেলছে? কারা খেলছে? না আমরা খেলছি, তাহলে আমরাটা হচ্ছে কর্তা। বোঝা গেল? যখন দুটো কর্তা থাকবে তখন কারা দিয়ে প্রশ্ন করবে, দুটো বা তিনটে বা আরও বেশি কারা দিয়ে প্রশ্ন করলে যেই উত্তরটা হবে সেইটাই কিন্তু কর্তা হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু একটা সহজ টেকনিক, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে যে উত্তরটা হবে সেটা হচ্ছে কর্তা। এইবার দেখো এটাতে গেল কর্তার ব্যাপার। এবার আসি কর্ম। কর্ম মানে কি? ইংরেজি বলে অবজেক্ট। তো কর্ম হচ্ছে যেই কর্মটা করা হয়, কর্তা যে কর্মটা করছে। কর্ম মানে অ্যাকচুয়ালি কাজ, কি কাজটা করছেন, কি কাজটা করছেন সেইটাকেই বলা হচ্ছে কর্ম। তাহলে কর্ম বের করতে গেলে পারে কি করতে হবে? কি কি দিয়ে প্রশ্ন করতে হবে ক্রিয়াকে। তাহলে কি দিয়ে প্রশ্ন করো, কি বা কাকে দিয়ে প্রশ্ন, কাকে না ক্রিয়াকে। এই ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্ন করো ক্রিয়াকে, কি খাচ্ছি? না ভাত খাচ্ছি, উত্তর এলো ভাত, তাহলে এই ভাতটা হচ্ছে কর্ম। কি পড়ছে? বই পড়ছে, এই বইটা হলো কর্ম। ঠিক আছে। তাহলে এইটাতে গেলে কি দিয়ে আমি দেখিয়ে দিলাম। এই তো আমি বলেছি কি বা কাকে দিয়ে। একটা বাক্যে দুটো কর্ম থাকতে পারে, যেমন দুটো কর্তা থাকতে পারে, একটা বাক্যে আবার দুটো কর্ম থাকে। এখানে এই বাক্যটা দেখো, বাবা আমাকে একটি কলম দিলেন। এখানে কর্ম বাছো। আচ্ছা তুমি কর্তাই বাছো, কে দিলেন? না বাবা দিলেন, বাবা তো কর্তা। কি দিলেন? কলম দিলেন, কলম হচ্ছে কর্ম। এবার বলেছিলাম যে কি বা কাকে, কাকে দিলেন? আমাকে দিলেন, আমাকেটাও হচ্ছে কর্ম। এবার বুঝতে পারলে এই বাক্যে কিন্তু দুটো কর্ম, কি দিয়ে প্রশ্ন করলেও কর্ম পাওয়া যায় আর কাকে দিয়ে প্রশ্ন করলেও কর্ম পাওয়া যায়। তাহলে কর্তা জানলে, কর্ম জানলে, আর ক্রিয়া তো আগেই বলে দিয়েছি, যে পদের দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কর্তা, কর্ম এবং ক্রিয়া। যদি তোমাদের ভালো লাগে কমেন্টসে জানিও, তাহলে কিন্তু বাকি বিভাগগুলো আমি কিন্তু আলোচনা করে দেবো। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।